সালাম আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা কি বিশ্বাস করেন রুমিন ফারানা বিএনপির লোক না? তিনি আওয়ামী লীগের দালাল? যদি বিশ্বাস না করেন তাহলে আমি আপনাদের প্রমাণ করে দিতে পারি এই নিউজের মাধ্যমে। দেখেন, তিনি বারবার একই কথা কিন্তু তিনি বলেন যে প্রশাসনের একটি বড় অংশ জামাতের দখলে। রুমিন ফারানা, আসলে এটা কি ঠিক? যদি প্রশাসনের একটি বড় অংশ জামাতের হয়ে থাকে, তাহলে এতদিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জামাতের লোককে কি নিয়োগ দিয়েছে? এবং বর্তমানে যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এবারকার হাসপাতালে অসুস্থ অবস্থায় আছেন, সেখানে যে প্রোটেক্ট দিয়েছেন পুলিশ, র্যাব, বিডিআর, আনসার, সেনাবাহিনী সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী, সেটা কি? যাক, ও প্রসঙ্গে আমরা না আসি। আসুন রুমিন ফারানার একটি ঘটনা আমরা বিশ্লেষণ করি। প্রশাসনের একটি বড় অংশ জামাতের দখলে, বলছেন রুমিন ফারানা। প্রশাসনের এই বড় অংশ জামাত ইসলামী দখল করে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা। তিনি বলেছেন, শুধু প্রশাসন, পুলিশই নয়, বিশ্ববিদ্যালয়, ব্যাংক সহ অনেক প্রতিষ্ঠানে জামাতের পুরোপুরি আধিপত্য রয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এ কথা বলেন তিনি। এ সময় জামাত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের কড়া সমালোচনা করেন রুমিন ফারানা। রুমিন ফারানা বলেন, শাহজাহান চৌধুরী 2 দিন আগে চ্যালেঞ্জ দিয়েছেন, তার কথায় চন্দ্র সূর্য সবকিছু থেমে যায়। তিনি বলেছেন, তাকে না চিনলে চিনে রাখতে। তিনি সহ জামাতের বেশ কয়েকজনকে আমরা এ কথা বলতে শুনেছি, আমরা বললে মামলা নেবে, আমরা বললে মামলা থেকে অব্যাহতি দেবে, আমরা বললে গ্রেপ্তার করবে, আমরা বললে ছেড়ে দেবে, আমাদের কথায় পুলিশ উঠবে বসবে। সেটা বলার এক পর্যায়ে তিনি শাহজাহান জামাত আমিরকেও খুঁজেছিলেন। উনি কোথায়? ওনারে সামনে রেখে সাক্ষী মেনে এ কথাগুলো বলতে চাইছেন। আমরা যদি এগুলো দেখি তাহলে বুঝতে অসুবিধা হয় না কি পরিমাণ নিয়ন্ত্রণ করতে চাইছে। তিনি আরো বলেন, আজকাল যে আচরণগুলো আমরা লক্ষ্য করি, অনলাইন, অফলাইন, সর্বত্রই, মিডিয়া ও মিডিয়ার বাইরে, মাঠের রাজনীতি কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মে, ঠিক যে রকম অ্যাগ্রোসিতে গত 15 বছর দেখেছি, সেটা আমরা কিছু দলের ভেতরে নির্বাচনের আগেই 15 মাসই দেখতে পাচ্ছি। বিএনপির এই নেত্রী বলেন, নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসন দিয়েই হবে না, এখানে সরকারের সদিচ্ছার ব্যাপার আছে, সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও সমর্থকদের ব্যাপার আছে। সব কিছু বিবেচনা নিলে শুধু পুলিশ বা প্রশাসন দিয়েই হবে না। পুলিশ বা প্রশাসন কিভাবে কাজ করবে সেটা নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কমিশন সেটা কতটুকু নিরপেক্ষভাবে বা শক্তভাবে করতে পারবে, সেটা একটা প্রশ্ন। এবার আসি যে যেভাবে বিএনপি রাজনীতিতে আসেন রুমিন ফারানা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বিএনপির রাজনীতিতে রুমিন ফারানা বেশ আলোচিত নাম। পেশায় আইনজীবী, এই তরুণ নেত্রী রাজনীতিতে এসে স্বল্প সময়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। রুমিন ফারানার বাবা অলি আহমেদ ছিলেন এ দেশের একজন আহ প্রথিতযশা প্রথিতযশা ও আদর্শবান রাজনীতিক। ভাষা আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাবার মৃত্যুর পর রুমিন ফারহানা রাজনীতিতে প্রবেশ করেন। তবে অনেকেই বলেন যে হঠাৎ কোথা থেকে কিভাবে রুমিন ফারহানা উদয় হলো, তাদের সেই প্রশ্ন সহ আরো নানান বিষয়ে জানিয়েছে রুমিন। যুগান্তরের সঙ্গে একান্ত আলাপচারিতায় বিএনপির রাজনীতিতে যোগদানের কারণ ও প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত জানিয়েছেন রুমিন ফারহানা। তিনি বলেন, আমার বাবা যখন অসুস্থ তখন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের বাসায় এসেছেন, আমার বাবাকে দেখে গেছেন। আমার বাবা যেদিন মারা যান 20 অক্টোবর, সেদিন সকালে ফ্লাইটে উনি চীন থেকে আসেন। এটা একটা বেশ দীর্ঘ ফ্লাইট এবং বেশ কষ্টকর। উনি পারতেন বাসায় এসে বিশ্রাম নিয়ে পরবর্তীতে আমাদের বাসায় এসে সমবেদনা জানাতে, কিন্তু উনি তা করেননি। উনি এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে এসেছেন। তিনি বলেন, আমি আমার বাবার একমাত্র সন্তান। আমি আমার বাবাকে যেদিন হারাই সেদিন মনে হয়েছে আমি পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলেছি। এ সময় উনি যখন আমার মাথায় হাত দিয়ে আমাকে সান্ত্বনা জানিয়েছিলেন, তখনই তার প্রতি আমার একটা ঋণ তৈরি হয়ে যায়। এরপর থেকে আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করছি সেই ঋণ পরিশোধের। রুমিন বলেন,
2013 থেকে 2014 সাল দেশে উত্তাল সময়, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এ কথাগুলো আগে কখনো বলিনি, তবে অনেকেই বলে তাও, যে হঠাৎ কিভাবে রুমিন ফারানা উদয় হলো। তাদের উদ্দেশ্যে আজকে বলি, কাউকে দেখা যায়নি 2013 থেকে 14 সালে। সবাই গর্তের নিচে ছিলেন। তখনই রুমিন প্রত্যেক রাতে 2-3টা চ্যানেলে টকশো করেছেন। কারণ চ্যানেলগুলো কি করবে, পরিচিত মুখগুলো তো নেই, পরিচিত মুখগুলো হারিয়ে গেছে। তখন এই অপরিচিত রুমিনকেই নিতে হয়েছে। অপরিচিত রুমিনই চ্যানেল থেকে চ্যানেলে ঘুরে ঘুরে বিএনপির কথা বলেছে। 2013 থেকে 15 সাল, আজ কাল তো কোনো কিছু মুছে যায় না, আর্কাইভারে সব থাকে। ওই সময় কারো গেছেন, কাদের চেহারা দেখা গেছে, আর্কাইভাইড ঘটনা এলেই দেখা যাবে। তো সুতরাং ওই সময় আমি চেষ্টা করেছি দেশনেত্রীর ঋণ কিছুটা হলেও শোধ করার। আমার তো অনেক ঋণ উনার কাছে। তিনি বলেন, আমার বাবার মৃত্যুর 1 বছর পর উনি আমাকে এরকম না জানিয়ে ফরেনি অ্যাফেয়ার্স টিমের মেম্বার করেন। তখন ফরেন অ্যাফেয়ার্স টিমের মেম্বার ছিলেন মাত্র 10 জন। আমি বাদে বাকি 9 জনই আমার বাবার সঙ্গে রাজনীতি করা, অর্থাৎ অত্যন্ত সিনিয়র রাজনীতিবিদ। 2012 থেকে 13 সালে আমি তখন একদম ছোট, কিন্তু উনি আমাকে সেই টিমের সদস্য করেন। সেই টিমের মিটিংয়ে আমি যখন ঘরের দরজা খুলে ঢুকি, তখন আমি ভেবেছিলাম ভুল করে ঢুকে পড়েছি, কারণ সেখানে সবাই আমার বাবার বন্ধু। ওসমান ফারুক, শমসের মুবিন চৌধুরী, রিয়াজ রহমান, সাবিউদ্দিন আহমেদ, এত সিনিয়র মেম্বার চারপাশে। আমি ভেবেছি নিশ্চয়ই আমি ভুল ঘরে এসেছি। পরে আমাকে বলা হলো, না, আমাকে আসলে এই কমিটির সদস্য করা হয়েছে। তা তো এই ঋণগুলো উনার কাছে আমার অনেক ঋণী আমি। তবে রুমিন ফারানা আসলে হঠাৎ করে তিনি উদয় হয়নি, এটা বাস্তব কথা। তবে তিনি বর্তমানে এখন যে আওয়ামী লীগ সরকার আছে তার কিন্তু মানে গুণগান তিনি বারবার গায় এবং তাদের কথাই বলে। কেন তা জানি না, তবে একটা সন্দেহ জাগে তিনি কি আবার আওয়ামী লীগের কোনো এজেন্ডা নেই। কিন্তু না, তিনি একজন বিএনপির রাজনীতিবিদ, এটা সত্য। কিন্তু তিনি চাচ্ছেন যে এই একটা বড় দল, বিরোধী দল থাকুক। কিন্তু তার এটাও ভাবা উচিত আমার মতে, যে বিগত দিনে এই আওয়ামী লীগ সরকার সকল রাজনৈতিকবিদদের দলের কাছে যেভাবে হেনস্থা, যেভাবে যা করেছে, তা কিন্তু ভুলে যাওয়ার মতো না। তবে হ্যাঁ, এসব কিন্তু তারা পরিবর্তনও করবে না, কারণ তারা এমন একটা রাজনৈতিক জাত, তারা অর্থাৎ একবার ওই কথায় আছে যে কুকুরের লেজ কোনোদিন সোজা করা যায় না, 100 বছর চুঙ্গায় ভরে রাখলো, ঠিক ওই রকমেরই। দেখবেন, যদি এখন আপনারা বাংলাদেশের সকল সাধারণ মানুষ তাদেরকে ক্ষমা করে দেন, আওয়ামী লীগ দলকে, দেখবেন তারা যদি কোনো একদিন ক্ষমতায় আসে, আবার ধরে ধরে যারা এই কথা বলছে, বিরোধী কথা বলছে, তাদেরকে জেলে নেবে, আয়নাঘর বানাবে, এবং এবার যা আগে মেরেছে তার ডাবল মারা হবে, জবাই করে করে মারবে। দেখছেন না শেখ হাসিনা ইতে গিয়ে, জেলে গিয়ে জবাই করেছে, ওই রকমের ঘটনা আবার ঘটবে। তবে রুমিন ফারহানার ভাবা উচিত সেই সময় যে রাজনৈতিক দলের প্রতি তার যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কতটুকু বিদ্রুপ প্রক্রিয়া করেছে, সেটা কিন্তু একবার দেখা উচিত। যাই হোক, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো সমাধান হয় না, রুমিন ফারহানা বলেন, মানে তার দরদ লেগেছে। রাজনৈতিক দলকে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না এবং এটিতে কোনো সমাধান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক টক শোতে একথা বলেন তিনি। তিনি বলেছেন, পলিটিক্যাল পার্টিতে কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। জামায়াতকে শেখ হাসিনা লাস্ট মোমেন্টে নিষিদ্ধ করেছিল। এর আগেও জামাত শিবিরের নিবন্ধন বাতিল করেছিল। সফলভাবে চেষ্টা করা হয়েছে দলটিকে কোণঠাসা করে একেবারে শেষ করে দেওয়ার, কিন্তু সেটি পারেনি। নিষিদ্ধ করে আসলে কোনো সমাধান হয় না। মুসলিম লীগের উদাহরণ টেনে তিনি বলেন, মুসলিম লীগ বাংলাদেশের এখনো রাজনীতি করে। এই দলের কর্মী আছেন কতজন, নেতা সমর্থক কতজন, ভোটার কতজন, এটা কেউই
ম্যাগনেটিফাই গ্লাস দিয়ে খুঁজে বের করতে পারবে না। কিন্তু সে যে দলটি গত বছর জুলাই আগস্টে নিষিদ্ধ হয়েছে বা যে দলটির কার্যক্রম গত 15 বছর ধরে নিষিদ্ধ ছিল, তারা কিন্তু প্রবল প্রতাপে রাজনীতির মাঠে কাজ করে বেড়াচ্ছে। কাগজে কলমে নিষিদ্ধ করে কোনো লাভ হবে না যদি না মানুষের মন থেকে তাদের সরানো যায়। রুমিন ফারানা বলেন, একটি নতুন জোটের কথা শোনা যাচ্ছে যেখানে 16টি রাজনৈতিক দল আছে। এই জোটের মধ্যে দিয়ে আওয়ামী লীগের যারা সরাসরি কোনো বড় পদে ছিলেন না, যারা মন্ত্রী এমপি হননি, যাদের ওপর 24-এর গণ উৎপাদনের দায় নেই, কিন্তু তারা আওয়ামী লীগের ব্যাপারে সফট কর্নার ধারণ করে, এই রকমের মানুষ এই জোটের মাধ্যমে আসতে পারে। বিএনপির এই নেত্রী বলেন, নির্বাচন বানচাল করার ব্যাপারে আওয়ামী লীগের একটি পরিকল্পনা আছে। এটা আমি বলছি না, এটা স্বয়ং শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় সেই ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি পরিষ্কার বলেছেন, এই নির্বাচনকে আমরা বানচাল করতে চাই যদি সেটা আওয়ামী লীগকে ছাড়া হয়। তিনি আরো বলেন, কিছুদিন আগে একটা জরিপে ওপার ডেভিড বার্কম্যানের একটা লেখা ছাপা হয়েছে। 2500 জনের মতো তরুণদের ওপর এই জরিপটি করা হয়েছে, যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। সারা বাংলাদেশ জরিপটি হয়েছে। সেখানে বলা হয়েছে তরুণদের মধ্যে 20% বিএনপিকে ভোট দেবে, 17% জামাতকে, আর 9 বা 10% আওয়ামী লীগকে ভোট দেবে। আর কোন দলের প্রতি সমর্থন অনিশ্চিত। এমন ভোটার সংখ্যা সবচেয়ে বেশি বলা হচ্ছে। তাদের সঙ্গে যদি একটা বড় অংশ আওয়ামী লীগের সাপোর্ট হয়, তাহলে সেটা 19 থেকে 20 বা তার উপরে আওয়ামী লীগের সমর্থন চলে যেতে পারে। যতই আইন করে তাদের নিষিদ্ধ করুক, মানুষ যদি তাদের ভোট দেয়, আপনি আমি বা নির্বাচন কমিশনের কিছু করার নেই। তবে রুমিন ফারহানের এই মন্তব্যটি আপনার কেমন লাগে, মানে কি মনে হয়, অবশ্যই কমেন্টে লিখুন। এবং RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ারের মাধ্যমে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।